আজকের এই আলোচনা সভায় শুরুতে বক্তব্য রাখছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হাকিমপুর কর্তৃক আয়োজিত সমন্বিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব জয়নুল আবেদিন, সভাপতি সাধারণ সম্পাদক, মঞ্চে উপবিষ্ট বিএনপি কর্তৃক আয়োজিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দে যায়। বেঁচে থাকা মানুষের যে কত কষ্ট, সেটা তারাই মাথা উঁচু করে বেঁচে থাকা একটা জাতি হলো স্বাধীন। কি বেলা মন চুকিয়ে চলতে হয়েছে, হঠাৎ করে তৈরি ডুবে গেল, হয়ে গেল, মুক্তিযোদ্ধারা অনেকে মরে গেল, অনেকে চলে গেল। এরপরে শুরু হলো দ্বিধাদ্বন্দ্বে যখন ছিলাম, সেই মুহূর্তে একটা আমাদেরকে ডেকে দুটো কথা, চরিত্র গঠন না হয়, উচ্চ পর্যায়ে তারা শিক্ষিত যদি না হয়। তো যাই হোক, আমরা কিছু পাওয়ার জন্য স্বাধীন করিনি। একটা ভালো মানুষ আজকে ভয় করেছে, হয়ে যাচ্ছে, এই এসে গেল, দেখা গেল একটু করে তো দিয়ে দিচ্ছি। কি এক নেতা, তাকে হওয়া লাগবে জোর করে, আমাদের বাধ্য করা হয়েছে। আর এখানে আরো অনেক, আমরা অত্যন্ত সুস্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সত্যিকার অর্থে এর প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বীরুত্তম, ইনিও আপনাদের মতো একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং অন্যতম মুক্তিযোদ্ধা যে রণাঙ্গনে থেকে প্রথম যে জেট ফোর্স, সেটার ওনার নামের প্রথম অক্ষর দিয়ে যে প্রথম সেক্টর হয়েছিল, ফার্স্ট সেক্টর কমান্ডার, উনি কিন্তু জিয়াউর রহমান। এবং স্বাধীনতার ঘোষণা দিয়ে বাসায় বসেও থাকে নাই অথবা অন্য কোথাও চলে যায় না, সহকর্মীদেরকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য চেষ্টা করেছে। হবিগঞ্জের তেলিয়াপাড়ায় প্রথম মরহুম তখন সর্বাধিনায়ক, তখন উনি হয় না, পরে হয়েছে, এম এ উসমানী সাহেবের নেতৃত্বে তেলিয়াপাড়া চা গার্ডেনে প্রথম মিটিং হয়েছে। তারপরে ইন্ডিয়াতে যে সেক্টর ভাগ হয়েছে, জেট ফোর্স হয়েছে, বিভিন্ন জিনিস হয়েছে। কাজে বিএনপির প্রতিষ্ঠাতা যেহেতু একজন বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপিতে আলহামদুলিল্লাহ পথ পরিক্রমায় সবসময় মুক্তিযোদ্ধাদের প্রাধান্য সবসময়ই ছিল। আজকে উনি যে দুঃখ প্রকাশ করলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা, অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে এই যে আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, বা আমরা তখন ছোট ছিলাম, আমি তখন ক্লাস 8-এ পড়তাম, সেই সময়ে সারা দেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, কিছু সংখ্যক মানুষ খালি মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার বিপক্ষে ছিল। আর কিন্তু সারা দেশের মানুষ আপনাদেরকে আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, যোগান দিয়েছে, সহযোগিতা করেছে এবং বিভিন্ন খবরাখবর দিয়ে মুক্তিযুদ্ধকে সার্থক করার জন্য সারা দেশের মোর দেন 98% মানুষ সহযোগিতা করেছে। করে নাই শুধুমাত্র অল্প কিছু মানুষ, যাদেরকে আমরা বিভিন্ন, তাদের নাম ছিল, কারো আলবদর, কারো রাজাকার, বিভিন্ন, কারো শান্তি বাহিনী, শান্তি কমিটি, এগুলো বিভিন্ন নাম ছিল। ওই বিতর্কে আমি এখন যেতে চাই না, কিন্তু আপনাদেরকে সম্মানিত করার জন্য যখনই শহীদ জিয়াউর রহমান অ্যাজ ওয়েল এস বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুযোগ পেয়েছে, আজকের এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এত স্বাধীনতার কত বছর পরে এটা হয়েছে আপনি খেয়াল করে দেখেন, কিন্তু এর আগে কিন্তু অনেক দল আমরা এই দেশের সিংহাসনে ছিল বা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, তারা কিন্তু দায়িত্বটি যথাযথভাবে পালন করে নাই। কিন্তু পরবর্তীতে এমনও হয়েছে যার বয়স 12 বছর, তাকেও মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে বিগত সরকারের সময় ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দিয়ে অপমান করা হয়েছে কাদেরকে? যাদের আসল মুক্তিযোদ্ধা, তাদেরকে ছোট করা হয়েছে। এবং 12 বছরের ওই ছেলেকে ঢুকিয়ে দিয়ে সে সিনিয়র সচিব হয়ে সরকারের কাছ থেকে পদোন্নতি নেওয়ার পর ধরা পড়েছে যে সে ভুয়া মুক্তিযোদ্ধা ছিল। কিন্তু এর তো বিচার হলো না, তাকে বাদ দিলেন। কিন্তু দ্য ওয়ে হি হ্যাজ এক্সপ্লয়েটেড দি নেশন এবং হি হ্যাজ টার্নিশেস দ্য ইয়োর প্রেস্টিজ, অর্থাৎ মুক্তিযোদ্ধারা আমাদের সবচেয়ে গর্বের ধন।
আমি জীবনে কোনোদিন মুক্তিযোদ্ধা হতে পারবো না, কারণ আমার জীবনে হয়তো আমি এই সুযোগ কোনোদিনই পাবো না। এখানে অনেকই আমার চেয়ে অল্প বয়সের আছে। একটা জাতির জীবনে যুদ্ধ করে দেশ স্বাধীন করার সুযোগ, 52 সনে ভাষার জন্য রক্ত দেওয়ার সুযোগ আর কি কেউ পেয়েছে? আর কি কেউ কোনোদিন পাবে বলে মনে হয়? কাজে একটি জাতির জীবনে এই সমস্ত পরিবর্তন কিন্তু আপনার অনেক দিন পরে পরে আসে। এই 24শে জুলাই আগস্টকে আবার কেউ কোনোদিন পাবে আমরা আশা করি না, আমরা এটা দেখতেও চাই না। আমরা এইটা কোনো অবস্থাতেই চাই না এইরকম আবার কেউ এক কর্তৃত্ববাদী শাসক হোক, তার আবার পালিয়ে যেতে হোক। অর্থাৎ কতগুলো জিনিস আছে যেগুলো রিপিটেশন, ইতিহাস এই সব সময় হয় না। কাজে যে ইতিহাসের সাক্ষী আপনারা, যে ইতিহাস আপনারা করেছেন, যে বীরত্বের পরিচয় দিয়েছেন, অ্যাকচুয়ালি আপনারা সবাই আমরা বলি বীর মুক্তিযোদ্ধা, আর মুক্তিযোদ্ধা যদি বীরই না হতো তাহলে ওই সময় সাহস করে এই বাঁশের লাঠি আর ইসের কি বলে যে কাঠের বন্দুক দিয়ে প্রথম ট্রেনিং করছে, তারপরে অস্ত্রপাতি কিছু 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 পেয়ে একটা প্রশিক্ষিত সুশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে সাহস যদি না থাকতো তাহলে আপনারা কেউ যেতে পারতেন? কাজে আপনারা যারাই অংশগ্রহণ করেছেন, যারাই সহযোগিতা করেছেন, আমি মনে করি দে আর দি ফ্রিডম ফাইটার, এবং আপনারা হচ্ছেন আমাদের সবচেয়ে গর্বের ধন। এবং আমরা আপনাদেরকে যে কোনো পর্যায়ে থাকি না কেন, উই নিড টু শো দি রেসপেক্ট, সম্মান দেখানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য যারা আমরা জীবিত আছি, এবং পরবর্তীতেও যে প্রজন্ম থাকবে তাদেরও দায়িত্ব এটা কর্তব্য। আর অস্বীকার করার বিষয় যে বলছেন, এটা হয়তো কেউ কেউ না বুঝে কেউ কেউ বলার চেষ্টা করেছে, কিন্তু আমরা ডে 1 থেকে বলেছি আপনি যদি 47কে অস্বীকার করেন তাহলে 52 পাবেন না ভাই। আর 52কে যদি অস্বীকার করেন 69-এর গণ অভ্যুত্থান আপনি পাবেন না। 69কে যদি অস্বীকার করেন 71-এর মহান মুক্তিযুদ্ধ পাবেন না। 71কে যদি আপনি অস্বীকার করেন আপনি 75-এর যা ঘটনাই ঘটুক, আগস্টেই হোক আর নভেম্বরেই হোক, ইট ইজ দি রিয়েলিটি, ইউ ক্যান নট ইগনোর ইট। 74-এর দুর্ভিক্ষ আপনি ভুলতে পারবেন না, বাসন্তীর কথা ভুলে গেলে চলবে না। আবার 90 যদি ভুলে যান তাহলে 24ও পাবেন না। অর্থাৎ কোনো কিছুই জাতি ইতিহাসকে অস্বীকার করা যায় না। ইতিহাস তার নিজস্ব স্থান, একটি জাতির জীবনে যথাযথভাবে সে ইতিহাসকেও গড়ে দিতে পারে না। ইতিহাস আপনি আপনাদেরকে ধারণ করে, আমাদেরকে ধারণ করে, এবং ইতিহাস তার নিজস্ব গতিতে চলে। ইতিহাস ইচ্ছে করলেই আমি সুন্দর বাংলা ভাষায় ভালো ইতিহাস লিখে দেব, ওইটা মানুষ বিশ্বাস করবে, কখনোই হবে না। বাস্তবতা যেটি সেটি মানুষ স্মরণ রাখবে। ইতিহাস তৈরি করা যায়, লিখা যায়, লিখানোর চেষ্টা করা যায়, কিন্তু মানুষ মনে রাখে না, যেমনটি এখন ঘটছে। কাজে আমরা এটা চাই না, আমরা চাই সত্যের মুখোমুখি হতে। ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, অর্থাৎ বাস্তবতা যা সেটি আমাকে মেনে নিতেই হবে। আমার আজকের কার্যক্রমই নির্ধারণ করবে আগামী দিনে আমার অবস্থান কোথায় হবে। আমি যতই চেষ্টা করি আমার অবস্থান খুব উচ্চে তোলার বা নিচে নেমিয়ে দেওয়ার চেষ্টা কেউ করুক, হবে না। ইট ইজ আমার আজকের কর্ম নির্ধারণ করবে আগামীতে আমার অবস্থান কোথায় হবে। আমি যদি ওনাদেরকে বলেছিলাম, আমি যেখানেই যাই আই অলওয়েজ ট্রাই টু মিট উইথ দি ফ্রিডম ফাইটার্স, দিস ইজ মাই হ্যাবিট। এটা হতে পারে যেমন আমি 71-এর মুক্তিযুদ্ধ খুব সামনে থেকে দেখেছি। আমি ছোট থাকলেও আমি বুঝতাম যদি যে এইরকম সার্টিফিকেটের দাম হবে তাইলে তখন হয়তো আমি, কারণ আমি মেজর শফিউল্লাহ সাহেবের সাথেও বাংকারে ছিলাম, আবার আমাদের ওইখানে মেজর আফসার ছিল, ওনার সাথে আমি সারাদিনই ঘুরেছি, কিন্তু চিন্তা করি নাই যে এইটা তখন এটা হচ্ছে একটা দায়বদ্ধতা। কারণ আপনারা তো সব জায়গায় যেতে পারতেন না, আপনারা কি করতেন, কারণে কারোতে খবর পাঠাইতেন। কত মানুষের সাহায্য লেগেছে, মুক্তিযুদ্ধটা তো এমনি এমনি হয় নাই, সহযোগিতা লেগেছে। এই সহযোগিতা কারা করেছে? ওই বাচ্চারাও করেছে, বয়স্ক মানুষও করেছে, সমাজের বিভিন্ন মানুষের, অনেক গ্রামের বাড়ির মানুষ আপনাদেরকে নিজেরা
মাটিতে থেকেছে, আপনাদেরকে চকিতে থেকে লাউ দিয়া ভাত খাওয়াইছে, অস্বীকার করার কোনো উপায় নেই। কাজে ওনার যে অবদান, ইউ ক্যান নট ইগনোর ইট, ইউ ক্যান নট ইগনোর ইট। নিজের বাড়ি জ্বালায় দিছে, কিন্তু তাও বলে নাই যে আপনারা কোথায় আছেন। শত্রুরা নিজেদের আপনার অনেকের বাড়িঘর, আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, কিন্তু কেউ বলে নাই যে কোথায় আছে ওনারা। কাজে এই যে মানুষের সহযোগিতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, যে আলোচনাটা করছিলাম, আপনাদের সাথে ভাব বিনিময় করা, আপনাদের এবং যারা বাইদিষ্টে অনেক মুক্তিযুদ্ধে ইন্তেকাল করেছে, কারণ আপনাদের বয়স মোস্টলি 70+, মানে 68+ মোস্ট অফ দি ফ্রিডম ফাইটার্স। এর নিচে কেউ থাকার কোনো কারণ নেই। এবং তাদের অনেকে মারা গেছে, তাদের পরিবারের সদস্যরা কেমন আছে, উই নিড টু টেক কেয়ার অফ দেম। হাতে গোনা এই কয়জন মুক্তিযোদ্ধা তার হাকিমপুরে ছিল না, আরো বেশি ছিল। তাহলে সেই মানুষগুলোর পরিবার কেমন আছে, সেটার দায়িত্ব, খোঁজ নেওয়ার দায়িত্ব কাদের? আমরা আজকে যারা মুক্তিযুদ্ধের কথা বলি, আমরা আজকে যারা ব্যবসা বাণিজ্য সবকিছু করে অনেক ফুলে ফেপে বড় হয়েছি, আমি বলি, আমি ডাক্তার হতাম কিনা যদি দেশ স্বাধীন না হতো, ইট ইজ নট গ্যারান্টেড। দেশ স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ, আই বিকেম ফিজিশিয়ান, সো আই এম প্রাউড অফ ইট। দেশ স্বাধীন না হলে অনেকে অনেক কিছু হতো না। তাহলে ওই 22 পরিবারই এই দেশ আপনার যে ব্যবসা বাণিজ্য করত, এই 22 পরিবারের বাইরের অন্য কেউ হতো কিনা বলা যায় না। হ্যাঁ, কাজেই আজকে দেশে এই যে আমরা দেখি যে লক্ষ লক্ষ কোটিপতি হয়েছে, ব্যবসায়ী হয়েছে, দেশায়তী হয়েছে, স্বাধীন যদি না হতো এগুলি কিছু হতো? কাজে এই যে স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, আমি তো পাকিস্তানি আমলেও হিলি স্টেশনে, তখন তো হাকিমপুর নাম ছিল না, হিলি স্টেশন ছিল। আমি হিলি স্টেশনে আমার আব্বার সাথে আমি এসেছি, নামছি। কাজেই এটা ঠিক যে একটা রাস্তা করতে 17 বছর পার হয়ে গেছে, একটা রাস্তা হইতে 17 বছরেরও বেশি সময় চলে, তাও এটা হচ্ছে না। যাই হোক, যেটি বলেছি, ইট ইজ দি লাইফ লাইন অফ হাকিমপুর। এই রাস্তাটা হাকিমপুরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, বাট এটাই হচ্ছে না। কাজে আমি আপনাদের সাথে আমিও সুর মিলিয়ে বলতে চাই, ইয়েস, উই ওয়ান্ট টু রিজলভ, উই ওয়ান্ট টু ইমপ্রুভ দি সিচুয়েশন। অর্থাৎ পরিস্থিতির উন্নয়ন ঘটানো আমাদের সবার দায়িত্ব, এবং সেটা আমাদের অত্যন্ত আন্তরিকতার সঙ্গে করা উচিত। আর ওই যে মানে ভুয়া কথা যে করছি করব এরকমই না, হওয়ার পরে সেটা বিবেচনা করা উচিত। তবে চেষ্টার ব্যাপারে আমি আপনাদের সাথে, আমরা সবাই আপনাদের সাথে একমত। আমরা সবাই মিলে চেষ্টা করব, আমরা সবাই মিলে চেষ্টা করব, সো দ্যাট এখানকার যে সমস্যা সেটা নিরসন করা যায়, এবং কোনো অবস্থাতে এই সমস্যাগুলো যাতে কোনো এক জায়গায় না হয়। যেমন একটা উদাহরণ টেনেছেন, একটা জায়গা সম্পর্কে বলেছেন, আমি ওইটা বলতে চাই না। আমার কথা হচ্ছে যে বৈষম্যহীনভাবে যাতে সব জায়গায় সমানভাবে উন্নয়নের ছোঁয়া লাগে, এবং সবাই যাতে সেটার সুযোগ এবং সুবিধা পায়, সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করব। দেশ পরিচালনা করার অতীত অভিজ্ঞতা আছে, ভুল ত্রুটি আছে, সেই জন্য উই আর সরি ফর দ্যাট। কিন্তু খালি ভুল ত্রুটি আছে, কোনোই কি কিছু মানে ভালো কিছু নাই? আজকে যদি ভালো কথার কিছু বলেন, তাহলে মুক্তিযোদ্ধারা, আপনারা খেয়াল করে দেখেন, মুক্তিযোদ্ধাদেরকে একবার মাত্র প্রথম আপনারা খেতাব পেয়েছিলেন স্বাধীনতার পরে। এর পরবর্তীতে এমনও তো হয়েছিল, মুক্তিযোদ্ধাদের রক্ষী বাহিনীর আমলে অনেকে ভয়ে সার্টিফিকেট লুকিয়ে রাখতে হয়েছিল। আমার 2 মামা ছিল ফ্রিডম ফাইটার, তারা তাদের সার্টিফিকেট, আমি তখন দেখেছি, আমি তখন মেট্রিক পরীক্ষা দিয়েছি বা তৈরি হচ্ছে, ক্লাস 10-এ পড়ি, তারা আগুনে পুড়ে ফেলছে অনলি রক্ষী বাহিনীর ভয়ে। এই যে একটি সিচুয়েশন, আর আজকে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আমরা সম্মান করি, গর্ব করি, কিন্তু এই মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্ন চড়াই উতরাই দিয়ে পার হতে হয়েছে। কাজে আমি আপনাদেরকে বলবো,
আপনারা বিবেচনা করবেন। আপনারা মুরব্বী মানুষ, আপনাদের প্রজ্ঞা আছে, বিবেচনা করবেন। আমরা ভাই বিএনপির লোক, আমরা ধানের শীষ আমাদের মার্কা। আপনারা আমাদের ধানের শীষের পক্ষে আপনারা যদি আপনাদের সমর্থন দেন, আমরা আপনাদের কথা দিতে পারি। আমরা আপনাদের পাশে আমাদের নেতা শহীদ জিয়া ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এবং আছেন, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান। মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোৎকৃষ্ট যা কিছু করা দরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালি মুক্তিযোদ্ধাদের জন্য না, মুক্তিযুদ্ধের যে ভ্যালুজ, কেন মুক্তিযুদ্ধ করলেন যেটা উনি বললেন, এই মুক্তিযুদ্ধ আপনারা কেন করলেন, কেন অস্ত্র হাতে নিলেন, কেন নিজের জীবন বিপন্ন করলেন, কেন এত মানুষ শহীদ হলো, 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। কাজেই এটার যে ভ্যালুজ, সেটি যদি এস্টাবলিশ করতে হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সামনে সেই দাবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা প্রয়োজনে এবং যথাসময়ে আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এবং আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখুক, নেক হায়াতে তয়্যবা দান করুক, এবং মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে, যারা ইন্তেকাল করেছে, তাদের পরিবারের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাটলিস্ট ভালো থাকার জন্য